ওকে, আমরা ক্লাস রেকর্ড দিয়ে দিলাম। আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম এটা মূলত একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, অর্থাৎ আমরা কি পড়াবো, কিভাবে আমরা প্রস্তুতি নিব, কি কি বই লাগবে, বা কোন কোন প্রতিষ্ঠানগুলোতে আমরা যে চাকরিগুলোর জন্য চেষ্টা করব, সার্কুলার হয়, এই বিষয়গুলো নিয়ে একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আর মেইন ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ আমরা 20টা ক্লাস নেব। এই 20টা ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। তো আজকের ক্লাসটা দিয়ে আলোচনা করবো হচ্ছে যে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সম্পর্কে একদম প্রাথমিক ধারণা, অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিং কেন আমরা করি, অ্যাকাউন্টিং এর এই বিষয়গুলো, এবং সবচেয়ে যেটা পরীক্ষা যেগুলো আসা উপযোগী এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই আপনার অ্যাকাউন্টিং এর খুব ভালো করে একটা সংজ্ঞা নিজের মতো বানায় বলার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে। আপনি যদি ফিনান্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাও আপনার এটা লাগবে। অর্থাৎ অ্যাকাউন্টিং কাকে বলে এটা কোনোভাবেই চেষ্টা বয় করবেন না যেন। এটা কিসের জন্য পরীক্ষা, কি হোয়াট ইজ অ্যাকাউন্টিং পরীক্ষা আসবে? কোনো সময় আসবে না। অ্যাকাউন্টিং কাকে বলে এই জিনিসটা জানবেন হচ্ছে যে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তাহলে ভাইভাতে জিজ্ঞেস করলে আপনি কি বইয়ের মতো মুখস্থ করে উত্তর দিবেন? এটা মুখস্থ করে উত্তর দিলে তারা পজিটিভলি নিবে না। তাহলে কি করতে হবে? তাহলে নিজের মতো মানে বইয়ের আঙ্গিকেই উত্তরটা দিবেন, সেটা কিছুটা যেন নিজেরও কিছু মডিফিকেশন থাকে। তাহলে কি হবে? তাহলে সে যারা বাইবা বসবে, যারা বোর্ড বাইবা মেম্বার যারা থাকবে, তারা কি করবে? তারা আপনাকে যে ছেলে মুখস্থ বিদ্যা বলছে না, তার নিজের থেকেও কিছু অ্যাড করে বলছে, ভ্যালু ক্রিয়েশন করা, ভ্যালু অ্যাড করা। তাহলে আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে, এবং ফিনান্সের জন্য আমরা ফিনান্সের চাপটা তো পড়বো, সেক্ষেত্রে ফিনান্স কাকে বলে, এই বিষয়গুলো জাস্ট ভাইবা যদি জিজ্ঞেস করে এই জন্য জেনে রাখবো। তো হিসাব বিজ্ঞান আমরা তো জানি যে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটি, এখানে আপনি জাস্ট বইয়ের মতো করে লেখা, আপনার কাজ হবে একটু নিজের মতো করে বানায় দেয়। তো হিসাব বিজ্ঞান হচ্ছে কি একটি তথ্য ব্যবস্থা, যার মাধ্যমে কি হয়, যে আর্থিক ঘটনার সময় লেনদেন গুলা শনাক্ত করে লিপিবদ্ধ করে, এবং এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমার ইনফরমেশন তৈরি হয়, এবং এই ইনফরমেশন গুলো, এই তথ্যগুলো কাকে সরবরাহ করা? ইন্টারেস্টেড ইউজারদেরকে সরবরাহ করা। এই প্রক্রিয়াগুলোকেই বলা হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিং, এই যে বাংলা ইংরেজি দুইটাই আপনার জেনে রাখবেন। কেন জেনে রাখবেন? কারণ হচ্ছে যে আমার এইগুলা ভাইবার জন্য লাগতে পারে। তাহলে হোয়াট ইজ অ্যাকাউন্টিং ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, বা হিসাব বিজ্ঞান কাকে বলে। আমরা এই যে কাইসো বইটা আছে না, কাইসো কেমেলের বই, কাইসো কেমেলের বই যে একটু সুন্দর অ্যাকাউন্টিং এর সংজ্ঞা আছে ইংলিশের জন্য। Accounting is an information system that identify, record, and communicate the economic events of an organization to its interested user। অর্থাৎ একই কথা ঘুরে ফিরে আমরা অ্যাকাউন্টিংটা মূলত কার জন্য করি? আমরা ইউজারদের সুবিধার জন্য করি। তাহলে এই ইউজারদেরকে তথ্য দিতে হবে। তাহলে আমরা ইকোনমিক ইভেন্ট বা লেনদেন আমরা শনাক্ত করব, করে লিপিবদ্ধ করে এটা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে একটা ইনফরমেশন তৈরি করবো। এই ইনফরমেশন গুলো ইন্টারেস্টেড ইউজারদেরকে দিতে হবে। এবং আরেকটা জিনিস মজার বিষয়, আমরা কিন্তু অ্যাকাউন্টিংটা করা হয় কার জন্য? অ্যাকাউন্টিংটা বেসিক্যালি করা হয় এক্সটার্নাল ইউজারদের জন্য। এক্সটার্নাল ইউজারদের জন্য অ্যাকাউন্টিংটা করা হয়। অ্যাকাউন্টিংটা আমরা ইন্টারনাল ইউজার ব্যবহার করি ঠিকই, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকে এক্সটার্নাল ইউজার। তা এক্সটার্নাল ইউজার আসলে কারা? এক্সটার্নাল ইউজার হচ্ছে যে ব্যবসার মানে যা মানে ইন্টারনাল ইউজার ছাড়া বাকি সবাই এক্সটার্নাল ইউজার। তাহলে ইন্টারনাল ইউজারটা কারা? ইন্টারনাল ইউজার হচ্ছে যে ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করে যারা, তারা হচ্ছে ডিসিশন মেকার, যারা তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। তাহলে ডিসিশন মেকার আসলে কারা? ডিসিশন মেকার হচ্ছে ব্যবসার মালিক, ব্যবসার পার্টনার, হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট, এমডি, সিইও, সিএফও, হ্যাঁ, এই ধরনের লোকগুলো হচ্ছে ইন্টারনাল ইউজার। আদারওয়াইজ নর্মাল এমপ্লয়ি, গভর্নমেন্ট, আপনার ট্যাক্স অথরিটি, আপনার কম্পিটিটর, ব্যাংক, আপনার এই যারা সাংবাদিক, হ্যাঁ, তারপর হচ্ছে যে মিডিয়া, আপনার দুনিয়ার বাকি সবই হচ্ছে এক্সটার্নাল ইউজার। এবং এই এক্সটার্নাল ইনভেস্টর, এরা হচ্ছে এক্সটার্নাল ইউজার। তাহলে এই এক্সটার্নাল ইউজাররা আপনার ডিসিশন নিবে আপনার এই ইনফরমেশন থেকে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে। তাহলে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা করাই হয় মূলত যেন ওরা ওদের মতো ডিসিশনটা নিতে পারে। যেমন আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা যদি আমি প্লেস করি, আমার যদি প্রফিট অ্যান্ড লস, আমার যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট গুলো আমার যদি থাকে ওয়েবসাইটে, তাহলে আমার ব্যবসার কি অবস্থা, ব্যবসা কিরকম লাভ করতেছি নাকি, ব্যবসা অ্যাসেটের কোয়ালিটি কি অবস্থা, অ্যাসেট কত আছে, লায়াবিলিটি কত আছে, এই জিনিসগুলো তারা দেখতে পারবে। তখন সে ইজিলি ডিসিশন নেবে যে আমার কাছে ইনভেস্টর ডিসিশন নেবে এই প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করব কি করব না। আমার ব্যাংক অথরিটি ডিসিশন নেবে এই প্রতিষ্ঠানকে ঋণ দিব কি দিব না। এই জিনিসগুলা আপনার কি করবে? এই জিনিসগুলোর মাধ্যমেই হচ্ছে যে
তারা ডিসিশন নেবে। অর্থাৎ আমরা এক্সটার্নাল ইউজারদের ফোকাস করে মূলত এই অ্যাকাউন্টিংটা করা হয়। তাই অ্যাকাউন্টিং এর দুইটা অবজেক্টিভ আছে। এর মধ্যে একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আর একটা মুখ্য উদ্দেশ্য। একটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং কি করা হয়, অ্যাকাউন্টিং এর ঘটনাগুলা চিহ্নিত করে সেগুলো কি করা হয়, সেগুলা হিসাব বই লিপিবদ্ধ করা, এটা একটা প্রাথমিক উদ্দেশ্য। আর মেইন উদ্দেশ্যটা কি, মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে এই লিপিবদ্ধ করলাম অ্যাকাউন্টিং এর, এই অ্যাকাউন্টিং এর তথ্যগুলা লিপিবদ্ধ করলেই আমি আমি জার্নাল করতে থাকলাম, তখন আমার জিনিসগুলো আসলে ইজি একটা ওয়েতে ফরম্যাট করা থাকবে না। বা আমার ওইটা কোনো ধরনের ফিনান্সিয়াল ডিসিশন মেকারের জন্য যদি মেক করতে চাই, সেক্ষেত্রে অনেক খুঁজে যে বিষয়গুলো বের করতে হবে, পারবো না। এই জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট করা হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্টে সবগুলো একটা সামারি থাকে, সারা বছরের একটা সামারি থাকবে সবকিছুর। তাহলে এইটা দিয়ে ইজিলি আন্ডারস্ট্যান্ড বা বুঝে যায় যে আমি এই প্রতিষ্ঠানের কি অবস্থা আছে, এই প্রতিষ্ঠান ভালো নয় খারাপ, কি প্রতিষ্ঠানে কি করতেছে, প্রতিষ্ঠানের পারফরমেন্স কেমন, ভবিষ্যতে কি হবে, প্রতিষ্ঠানের লাইবিলিটি কি অতিরিক্ত কিনা, প্রতিষ্ঠানের কোনো ঝুঁকিতে আছে কিনা, এই জিনিসগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে দেওয়া যায়। তাই এই যে আমরা প্রাথমিক উদ্দেশ্য ঘটনাগুলো চিহ্নিত করা, লিপিবদ্ধ করা, এটাকে তখন আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা এরকম একটা ইনফরমেশন তৈরি করব, যে ইনফরমেশন গুলা কি করব, এই ইনফরমেশন শুধু তৈরি করা না, এই ইনফরমেশন গুলা কাকে দেওয়া, আগ্রহী ব্যবহারকারীদের, অর্থাৎ ইন্টারেস্টেড ইউজার যারা আছে তাদেরকে আমরা এই তথ্যগুলা দিতে হবে। এই জন্যই দেখবেন অধিকাংশ যাদের ওয়েবসাইট আছে কোম্পানিগুলা, অধিকাংশ কোম্পানিগুলো আপনি দেখবেন তাদের অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো ওয়েবসাইটে দিয়ে দেয়, যেগুলো অডিটেড ওয়েবসাইট ও ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেয়। তাহলে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে দেয় কেন? কারণ এটা থেকে যার দরকার, ইভেন যারা চাকরি প্রত্যাশী, আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন, আমি দেখতাম, আপনারা দেখেন কিনা আমি জানি না, বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলোতে আছে, প্রফিট শেয়ার হয় এমপ্লয়ীদের, তখন আমি দেখতাম যে প্রফিট শেয়ারের জন্য এই গত বছর কত টাকা রাখছে। বিশেষ করে আপনি যখন গ্যাস সেক্টরে যদি পরীক্ষা দেন, গ্যাস কোম্পানিগুলো দেখবেন এরা তো অনেক হিউজ পরিমাণে প্রফিট শেয়ার করে, প্রায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখও দেয়। তাহলে এদের প্রফিট শেয়ারটা আপনার কেমনে বুঝবেন কত দিচ্ছে? গতবার এটা দেখলে বুঝবেন, তাহলে কাছাকাছি অ্যামাউন্ট দিবে এই বছর, সামনের বছর কাছাকাছি দেখবে, হুট করে তো কমবে না, বাড়বে না। তাহলে এটা আমি দেখতাম অন্তত। বা এরকম আমি তো যেহেতু ভাইবা টাইপের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে যে ভাইবা দিতে হলে যে এই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলা কি অফসেট থেকে দেখছেন, এটা জিজ্ঞেস করতে পারে। তাহলে এটার জন্য আমি ভাইবা থাকলে এটা প্রতিষ্ঠানের যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকে ওয়েবসাইটে, এগুলো আমি দেখে যেতাম। তাহলে আমরা কি যারা চাকরি প্রত্যাশী, ওনারা হচ্ছে এক্সটার্নাল ইউজার। তাহলে এই হিসাব বিজ্ঞানের এই যে প্রক্রিয়া, একদম শুরু থেকে লেনদেন লিপিবদ্ধকরণ থেকে একদম তথ্য সরবরাহ করার প্রক্রিয়ার মাধ্যমে এটাকে এটা খুব একদম এক পরীক্ষা জাস্ট একটু জানার জন্য এইভাবে আসে বলে বলা যায় না, যেগুলো আসবে জিনিসগুলো এটি পরের এতে আছে। লেনদেনটা 3 ভাগে আসলে, এটা খুব বেশি একুরেট বলা যায় না, 3 ভাগে ভাগ করছে, বিভিন্ন বইয়ে ভাগ করছে। এই একটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, একটা তথ্য সরবরাহ করা। তো লেনদেন লিপিবদ্ধকরণ তিনটা: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর। খতিয়ান স্থানান্তর এটা ইংলিশে ইংরেজিতে একটা এমসিকিউ বেশ কয়েকবার আসছে, যে পোস্টিং বলে, খতিয়ান স্থানান্তরটা কি, এটা কি হলো পোস্টিং। আচ্ছা, থেকে যেগুলো আসে এর আগের পার্টটা যেটা বেসিক্যালি জাস্ট প্রাথমিক আলোচনা, এগুলো এই সংজ্ঞাটা হয়তো বা ভাইবার জন্য কাজে লাগবে। আমার পরীক্ষা আসা উপযোগী প্রশ্ন এখান থেকে শুরু। অর্থাৎ আমার এখানে এমসিকিউর জন্য এবং ভাইবার জন্য এখান থেকে প্রশ্ন আসা খুবই উপযোগী একটা টপিকস। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের গ্রন্থ জনক। হিসাব বিজ্ঞানের গ্রন্থ, আমরা জানি হিসাব বিজ্ঞানের একটা গ্রন্থ আছে, এবং লুকা পেসিওলি উনি একটা বই লিখেছিল। উনি হচ্ছে গণিতবিদ, এবং ওই গণিতবিদ একটা গণিতের বই লিখেছিল। বইটার নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এট প্রপোর্শনালিটা। এই বইটা আমাদের যারা কমার্সের স্টুডেন্ট, বিশেষ করে অ্যাকাউন্টিং এবং ফিনান্সের স্টুডেন্ট, এই বইটা অবশ্যই উচ্চারণ সহ এবং প্রতিটা ওয়ার্ড যেন বানান ঠিক থাকে, কারণ পরীক্ষায় আসতে পারে এরকম নাম বলা, এরকম রিটেন পরীক্ষায় লিখতে বলতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন ভাইভাতে জিজ্ঞেস করে, ভাইভাতে জিজ্ঞেস করলে যদি আপনি সুমাডি এরিথমেটিকা পর্যন্ত বলেন, বা কোনোটা ভুল উচ্চারণ করেন বা ভুল ওয়ার্ড বলেন, সেক্ষেত্রে কিন্তু খারাপ ভাবে নিবে। তাহলে আমার এটা আমরা সবাই জানি, জানার পরেও আমার বই নামটা যেন প্রপারলি আমরা মুখস্থ করি, বা প্রপারলি যেন আমরা জানি। এখান থেকে যেটা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে লুকা পেসিলু লুকা পেসিলু যে আমাদের হিসাব বিজ্ঞানের জন্য, এটা তো পরীক্ষা আসবে না। পরীক্ষা কি এটা আসার মতো এত সহজ প্রশ্ন আসবে না। তাহলে পরীক্ষা কি আসে? পরীক্ষা এমসিকিউ পরীক্ষা আসে, সুম্মা ডি এরিথমেটিকা বইটার নাম আসে পুরাটা,
আবার আসে সুম্মা ডি অ্যারিথমেটিকা বইটা প্রকাশিত হয়েছিল কবে, সেটা আসতে পারে সাল, হতে পারে তারিখ। তাহলে সুম্মা ডি অ্যারিথমেটিকা বইটা পুরাটা নামটা ভালো করে জানতে হবে, পাশাপাশি জানতে হবে সুম্মা ডি অ্যারিথমেটিকা বইটা প্রকাশিত হয়েছিল 1494 সালের 10ই নভেম্বর। দুইটা জিনিসই জানতে হবে, সালটাও জানতে হবে, তারিখটাও জানতে হবে। তাহলে সালটা কত, এটা এমসিকিউ পরীক্ষায় প্রায় আসে। 1494 সাল সুম্মা ডি অ্যারিথমেটিকা বইটা প্রকাশিত হচ্ছে 1494 সাল, এবং এটা কত তারিখ, 10ই নভেম্বর। এবং এই 10ই নভেম্বরকে স্মরণ করে রাখার জন্য বর্তমানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে পালন হয় 10ই নভেম্বর। কিছুদিন আগে, আজকে কত তারিখ, আজকে 11 তারিখ। 11 তারিখ, তাই না? তাহলে 10ই নভেম্বর গতকালকে গেছে। তাহলে এই এই 10ই নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালন হয়। 10ই নভেম্বর কিসের জন্য, এই ইয়ার এই 10ই নভেম্বর যে বইটা প্রকাশিত হয়েছিল, সুমা ডি অ্যারিথমেটিকা বইটা যে প্রকাশিত হয়েছিল, এই প্রকাশিত এই ডেটাকেই স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাকে পালিত হয় আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস। এমসিকিউ পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সুম্মা ডি অ্যারিথমেটিকা বইটা পুরোটা নাম, কারণ যখন এমসিকিউ কোশ্চেনে উত্তর দেবে একটু চেঞ্জ করে দিয়ে দিবে, সুতরাং পুরোটা ভালো করে পুরো নামটা লাগবে। লুকা পেসিলু হিসেবে কেন জনক, এটা কখনো পরীক্ষায় আসবে না। বইটা প্রকাশিত হয়েছিল কত সালে, 1494 সালে, কত তারিখ, 10ই নভেম্বর। এবং আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কবে, 10ই নভেম্বর। এই জিনিসগুলো জানলেই হবে। এই বইটা কিন্তু এক গণিতের জন্য লেখা। এই বইয়ের একটা অধ্যায় ছিল ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে। আমরা এই বইটা কিন্তু পুরোটা, মনে করেন বইটা ধরেন 10টা 20টা অধ্যায়, সবগুলো কিন্তু হিসাব বিজ্ঞান রিলেটেড না, জাস্ট একটা অধ্যায় ছিল ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে। এই ডাবল এন্ট্রি সিস্টেমের ভিত্তিতে এই ভিত বা এই কি বলবো ফাউন্ডেশনে দাঁড় করিয়েই বর্তমানে আধুনিক অ্যাকাউন্টিং প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ এখান থেকে থিম বা এখান থেকে এটা নেওয়া, এই জন্যই মূলত ওনাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আমরা তো ডাবল এন্ট্রি সিস্টেম আমরা জানি, ডাবল এন্ট্রি সিস্টেমটা কি, এটা এমসিকিউ পরীক্ষা আসে প্রায় সময়। ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে প্রত্যেকটা এর কি, এই লেনদেনের কি হবে, একটা ডেবিট বা ডেবিট এবং একাধিক একাধিক হতে পারে, একটাই হবে এরকম না, মানে ডেবিট এবং ক্রেডিট করেসপন্ডিং থাকবে। অর্থাৎ হয়তো বা ডেবিট একটা হলো, ক্রেডিট দুইটা হলো, বা ডেবিট দুইটা হলো, ক্রেডিট একটা হলো, এরকম করেসপন্ডিং থাকবে। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সমান অ্যামাউন্টের করেসপন্ডিং থাকবে। অর্থাৎ একাধিক থাকতে পারে, একটাই থাকবে এরকম না। এটাই মূলত হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের থিঙ্কিং, বা এই এই চিন্তা চেতনা থেকেই মূলত কি শুরু হয়েছে, এই চিন্তা চেতনা থেকে ডাবল এন্ট্রি সিস্টেমের আপনার ইয়া তৈরি, আহ, এই বর্তমান অ্যাকাউন্টিং সিস্টেমটা দাঁড়িয়ে আছে। এই এই জিনিসটা এখান থেকে এমসিকিউর জন্য এবং ভাইবার জন্য আমার এটা লাগবে। ওই যে হিসাব বিজ্ঞানের গ্রন্থের জনক, এবং গ্রন্থের প্রকাশ খাল, এবং আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস, এইটুকু জানলে হবে এই টপিক্স থেকে, এর বেশি জানা লাগবে না। আচ্ছা, এখান থেকে যেটা আরো বেশি এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এটা আমার খুব দরকার। এটা আমার দরকার, আমরা জানি আমরা অ্যাকাউন্টিং করি ওই আপনার কি বলবো এটাকে, আমরা তো জার্নাল বের করতে পারি, জার্নাল জার্নাল করতে পারি। তো অ্যাকাউন্টিং গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এও জার্নাল করা যায়, আর একটা ট্রেডিশনাল মেথডও করা যায়, যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, হ্যাঁ, এই দায় ইয়া, দায় কি করলে ওই যদি বৃদ্ধি পায় কি ক্রেডিট, কমলে ডেবিট, এই 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 ধরনের জিনিসগুলো দিয়েও করা যায়। আবার এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং করা যায়। তো আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং দিয়েও করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি ট্রেডিশনাল মেথড গুলো ফলো করেন, সেটা তো করে আপনি ইয়া করে ফেলতে পারবেন, অর্থাৎ জার্নাল করে ফেলতে পারবেন। তাহলে এখানে কিসের জন্য এটা দরকার, এটা দরকার আমার জন্য যারা ট্রেডিশনাল মেথডও জার্নাল করেন, তারপর আপনার এটা দরকার, কারণ গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং থিওরিটিক্যালি আসে। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং কোথায় আসে, থিওরি যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন থিওরিটিক্যালি এই প্রশ্ন পাবেন যে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং লিখো। হ্যাঁ, গোল্ডেন রুলস, সেটা বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংটা লিখো। তাহলে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংটা আমার জানা লাগবে। আর একটা জিনিস আছে, আমাকে যেটা ধরছিল গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, একটা কোন একটা ভাইবাদে জিজ্ঞেস করছিল গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং কি, এগুলো কি কি বলো, ভুলে গেছি আমি। আমি তো বেশ অনেকগুলো ভাইবা দিয়েছি। তাহলে এই আহ, বেশ বলে ভুল হবে, আমি ভাইবা খুব কম দিছি। আমি মনে হয় 11টা না 12, 11টা ভাইবা দিয়ে মনে হয় চাকরি পাইছি 5টা। মানে আমার ভাইবার ভালো, ভাইবার সাকসেস রেট ভালো। আমার বন্ধু বান্ধব 20টা 25টা ভাইবা দিয়ে একটা চাকরি পাইছে। সেই ক্ষেত্রে আমি ভাইবা দিয়েছি অনলি 11টা, এর মধ্যে চাকরি পাইছি 5টা।
তাহলে এই এই এইখানকার এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংটা আমাকে ভাইবাতে কোনটা জিজ্ঞেস করেছিল আমি ভুলে গেছি, জিজ্ঞেস করতে পারে। তাহলে আমার দুইটা জিনিসের জন্য লাগবে। আমি যখনই পড়াচ্ছি, টপিক গুলো যখন পড়াবো, আমি একটু বলি যে এটা এই জন্য দরকার, এটা ওই জন্য দরকার, এটা এমসিকিউর জন্য দরকার, এটা থিওরিটিকের জন্য, এটা ভাইবার জন্য, বা এটা ম্যাথের জন্য, এভাবে বলে বলে কিন্তু পড়াবে। যদি সম্ভব হয় এই জিনিসগুলো হচ্ছে একটু নোট ডাউন করে রাখবেন। আর যেহেতু অনেক পিডিএফ হবে, পিডিএফ গুলো জন্য 20টা ক্লাসের জন্য পিডিএফ হলে একসাথে করলে দেখা যাচ্ছে 300-400 পেজ। সুতরাং এতগুলো বই পেজ তো আর আসলে প্রিন্ট করাও মুশকিল, তাই না? প্রিন্ট করা অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা পিডিএফ গুলো আমি আগে দিয়ে দেবো, ক্লাস শুরুর আগে দিয়ে দেবো, আগের দিন অ্যাটলিস্ট চেষ্টা করবো, বা ক্লাস শুরুর আগে দিব। তো আপনারা চেষ্টা করবেন যে এই এই জিনিসগুলো, যেটি এটা মনে করেন গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং কিসের জন্য আসে, যদি মনে রাখার জন্য প্রয়োজন হয় তো নোট ডাউন করার সম্ভব যদি হয়। তাহলে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং যদি বলি, এর আগে একটু বলি, আমরা এই ধরনের অ্যাকাউন্টস বিভিন্ন ভাবে বলা যায়। অ্যাকাউন্টস তিন ধরনের অ্যাকাউন্টস আছে। একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তিনটা অ্যাকাউন্ট। একটা রিয়েল অ্যাকাউন্ট, যেটা সম্পত্তিবাচক অ্যাকাউন্ট গুলাকে রিয়েল অ্যাকাউন্ট বলে। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তিবাচক, অর্থাৎ মানুষের নাম দিয়ে প্রতিষ্ঠান, এইগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। মনে করেন কামাল এন্ড সংস, মিস্টার রহিম, মিস্টার করিম, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, এর হচ্ছে এইগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যারা হচ্ছে আর নমিনাল অ্যাকাউন্ট গুলো কি? নমিনাল অ্যাকাউন্ট গুলো অল টাইপ অফ এক্সপেন্স, লস, গেইন, ইনকাম, এগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এবং আমাদের এই নমিনাল অ্যাকাউন্টে আরেকটা বিষয় লাগবে, আমরা যখন ক্লোজিং এন্ট্রি পড়বো, আমরা এন্ট্রি গুলা একদিনে ক্লাস করবো। ক্লোজিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রি এবং অ্যাডজাস্টিং এন্ট্রি। আর নর্মাল জেনারেল এন্ট্রিজ কিন্তু আসে না পরীক্ষায়। সাধারণ জাবেদা খুব কম আসে, আসলে খুব রেয়ার। আসে হচ্ছে কি অ্যাডজাস্টিং এন্ট্রি, মানে সম্মানী জাবেদা আসে, সমাপনী জাবেদা আসে, সংশোধনী জাবেদা আছে। আচ্ছা, আমরা এইগুলো দেখবো: সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা এবং আহ জাবেদা, কি বলবো, ওই ক্লোজিং বা সমাপনী জাবেদা। তো এই সমাপনী জাবেদার জন্য নমিনাল অ্যাকাউন্ট গুলো লাগে, কারণ হচ্ছে এই নমিনাল অ্যাকাউন্ট গুলোই মূলত সমাপনী জাবেদায় ক্লোজ করা হয়। তাহলে আমরা এই তিন ধরনের অ্যাকাউন্টস, এই তিন ধরনের অ্যাকাউন্টস থেকে আমাদের ডেবিটের ক্ষেত্রে কি হয় দেখেন। ডেবিটের ক্ষেত্রে, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়? ডেবিট হোয়াট কামস ইন, অর্থাৎ রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তিবাচক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমার প্রতিষ্ঠানের ভিতরে যদি ঢুকে সম্পত্তিবাচক জিনিস, তাহলে ডেবিট হবে। বের হয়ে গেলে হোয়াট হোয়াট গোস আউট, মানে হচ্ছে বের হয়ে গেলে ক্রেডিট। অর্থাৎ দেখেন সম্পদ, মানে আমি যদি বলি ফার্নিচার, ফার্নিচার কি হবে? ফার্নিচার ব্যবসায় ঢুকলে ডেবিট, ব্যবসা থেকে বের হয়ে গেলে ক্রেডিট। যে কোনো ধরনের এই ধরনের অ্যাসেট জাতীয় জিনিসগুলো ব্যবসা ঢুকলে ডেবিট, বের হলে ক্রেডিট। এটাই বলতেছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এ। রিয়েল অ্যাকাউন্ট গুলা ডেবিট কোনটা হবে? হোয়াট কামস ইন, যেটা ব্যবসায় ঢুকবে। ক্রেডিট কোনটা হবে? হোয়াট গোস আউট, যেটা ব্যবসা থেকে চলে যাবে, বেরিয়ে যাবে। এটা হচ্ছে ক্রেডিট। এটা বলতেছে হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তিবাচক, সে রিসিভ করতে পারে, প্রদানও করতে পারে। তাহলে যে রিসিভ করবে সে ডেবিট, যে প্রদান করবে সে ক্রেডিট। অর্থাৎ যে রিসিভ করবে, আমি টাকা দিলাম, কে রিসিভ করবে? আমি টাকা কাকে দিলাম? হয়তোবা আমি যে টাকা পাইতো অ্যাকাউন্ট, এই পেয়েবল, আমার ছিল, পাওনাদার ছিল, পাওনাদারকে আমি টাকা পরিশোধ করলাম, তাহলে পাওনাদার পাইছে না, সে তো রিসিভ করছে। তাহলে রিসিভার হচ্ছে ডেবিট, মানে যেই হোক সে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট, যে প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। ব্যক্তিবাচক অ্যাকাউন্ট গুলোতে এরকম, অর্থাৎ যে রিসিভ করবে সে ডেবিট, যে প্রদান করবে টাকাটা, যে টাকা পরিশোধ করবে সে হচ্ছে ক্রেডিট। ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। এটা যেহেতু থিওরিটিক্যালি আসে, আমার এইভাবেই মনে রাখাটাও উচিত। অর্থাৎ আমরা যদি ট্রেডিশনাল মেথডেও করি, ট্রেডিশনাল মেথডে যদি আমি কি করি, ট্রেডিশনাল মেথডে যদি আমি করতে চাই, জেনারেল অ্যাডজাস্টিং, জেনারেল এন্ট্রিজ গুলা, জার্নাল গুলো আমি করি, তাহলে সমস্যা নাই, করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেহেতু গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আমার এতে আসতে পারে, থিওরিটিক্যালি আসে, যদি 5 মার্কের জন্য আইসা যায়, তাহলে আমার যেন দিতে পারি, এটার জন্য আমার এটা লাগবে। তারপর অল টাইপ অফ এক্সপেন্স এবং লস ডেবিট, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অল টাইপ অফ এক্সপেন্স এবং লস ডেবিট, অল টাইপ অফ ইনকাম এবং গেইন হচ্ছে ক্রেডিট। এই জিনিসগুলো, এই তিনটা তিনটা রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট, এই তিনটার ক্ষেত্রে, প্রতিটার ক্ষেত্রে ডেবিট ক্রেডিটের জিনিসগুলো বুঝলে হবে। ডেবিট হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের হোয়াট কামস ইন, ক্রেডিট হচ্ছে হোয়াট গোস আউট। আর পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। নমিনাল অ্যাকাউন্টে ও ডেবিট অল এক্সপেন্স এবং লস, ক্রেডিট অল গেইন এবং ইনকাম। এই জিনিসগুলো জানলে আমাদের কি হবে, ওই ইয়াটা চলে আসবে, কি বলবো এটাকে, ওই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং কভার হয়ে যাবে। তো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংটা আমার থিওরিটিক্যালি এবং ভাইবার জন্য লাগবে। আমার এই এমসিকিউ পরীক্ষায় এই জিনিসটা আসে, ইউজার্স অফ অ্যাকাউন্টিং। ইউজার্স অফ অ্যাকাউন্টিং এমসিকিউ পরীক্ষায় কেমনে থাকে থাকে যে এখানকার মধ্যে কোনটা ইন্টারনাল ইউজার,
অনেকগুলো দিবে, দেওয়ার একটা থাকবে ইন্টারনাল, বাকিগুলো হয়তো বা এক্সটার্নাল, বা এটা এখানকার মধ্যে কোনটা এক্সটার্নাল ইউজার, এরকম ভাবে এমসিকিউ পরীক্ষা থাকবে। তো এমসিকিউ পরীক্ষায় আপনার এক্সটার্নাল ইউজার গুলো আপনার দেখতে হবে না, আপনি দেখবেন আগে ইন্টারনাল ইউজার গুলো। ইন্টারনাল ইউজার গুলো যদি আপনি ভালো করে বুঝে যান, তার বাহির এগুলো ছাড়া বাকি সব হচ্ছে এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার ছাড়া বাকি সবই তো এক্সটার্নাল ইউজার, তাহলে আমি কি করব? আমি এক্সটার্নাল ইউজার যেহেতু বেশি, এক্সটার্নাল ইউজারের হিসাব নাই, হিসাবের বাইরে, তাহলে এক্সটার্নাল ইউজার গুলো আমার পড়ার দরকার নেই। আমি জাস্ট ইন্টারনাল ইউজার যদি খালি বুঝি, তাহলে এইগুলা ছাড়া বাকি সব এক্সটার্নাল ইউজার। তাহলে ইন্টারনাল ইউজার কারা? আমি অলরেডি বললাম ওই প্রথমে যে এর সংজ্ঞার সাথে সাথেই বলছিলাম, সংজ্ঞাতে বলছিলাম না যে ইন্টারেস্টেড ইউজারদেরকে দিতে হবে, এই তথ্য সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে আমি আলোচনা একটু অল্প বিস্তর বলেছি যে আসলে ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজার কারা। তো ইন্টারনাল ইউজাররা জাস্ট আপনি থিওরিটিক্যালি মুখস্থ করতে হবে না, জাস্ট এটা বুঝে রাখেন যে ব্যবসার ডিসিশন নেয় যারা, তারাই ইন্টারনাল ইউজার। ব্যবসার ডিসিশন কি সাধারণ এমপ্লয়ি নেয়? নেয় না। সুতরাং এখানে ভুল করা যাবে না, এমপ্লয়ি লেখা থাকলেই মনে মনে করা যাবে না ইন্টারনাল ইউজার। এমপ্লয়ি মানে হচ্ছে জেনারেল এমপ্লয়ি। তাহলে টপ ম্যানেজমেন্ট যারা আছে, টপ ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টারনাল ইউজার। এখন এখানকার কারা হতে পারে? যে প্রপারেটর বা মালিক, ম্যানেজিং ডিরেক্টর মানে আপনার, বা সিইও, দ্য ফিনান্সিয়াল ডিরেক্টর বা সিইও, জেনারেল ম্যানেজার বা সুপারভাইজার। এই সুপারভাইজারটা দেখে একটা জিনিস মনে রাখবে না, যে বাস কন্ট্রাক্টর সুপারভাইজার আমরা বলি না, এই সুপারভাইজার কিন্তু না। সুতরাং এই সুপারভাইজার টপ ম্যানেজমেন্টের লেভেলে পড়ে, বিশেষ করে বাইরের প্রতিষ্ঠানগুলোতে। বাংলাদেশে কিন্তু সুপারভাইজার বলতে মিড মিড রেঞ্জের ঠিক নিচে এই লেভেল বোঝা যায়, মানে টপ ম্যানেজমেন্টের না। বাংলাদেশে যদি এই প্র্যাকটিসটা, বাংলাদেশের সুপারভাইজার বলতে কি বোঝায়? যে গার্মেন্টস এর সুপারভাইজার কি, যারা হচ্ছে একদম কর্মীদেরকে নিয়ন্ত্রণ করে, মানে কর্মীদের একটু উপরে। এরা এরা কিন্তু যদিও ডিসিশন মেকার না, কিন্তু নর্মালি বিদেশি সুপারভাইজার মানে বড় প্রতিষ্ঠা, বড় মানে আপনার আপনার এই টিচাররা সুপারভাইজ করে না এই বিভিন্ন এতে, এই যে রিসার্চ টিচার্স এগুলোতে, মানে টপ ম্যানেজমেন্ট বা এই ডিসিশন মেকারের পর্যায়ে পড়ে সুপারভাইজার, যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। তারপরেও সুপারভাইজার লেভেলটাকে আমরা কিতে ধরবো? ইন্টারনাল ইউজারই ধরবো। ট্রেজারার হচ্ছে যে বলা যায় আপনার অন টাইপ অফ সিএফওর মতোই, সিএফওর মতো কেন, ট্রেজারার হচ্ছে যে সকল হিসাব নিকাশ যে প্রধান, যে প্রধান হিসাব রক্ষক বলা যায়, বা এই ধরনের জিনিস। তাহলে চিফ অ্যাকাউন্টেন্ট হতে পারে, ইন্টারনাল অডিটর হতে পারে, এরা ইন্টারনাল অডিটর বলে দিলে আমরা এটা ধরবো ইন্টারনাল ইউজার। আদারওয়াইজ নর্মাল অডিটর বলা থাকলে এটা এক্সটার্নাল ইউজার। অডিটর, নর্মাল অডিটর বলা থাকলে কি হবে? এটা এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল অডিটর যদি হয়, যেমন আমি ইন্টারনাল অডিটে চাকরি করি, হ্যাঁ, আমি ইন্টারনাল বিমানের, তাহলে আমি হচ্ছে গিয়ে বিমানের কি, বিমানের আমি হচ্ছে ইন্টারনাল ইউজার। কারণ হচ্ছে আমি এরকম কোনো জিনিস অ্যাক্সেস আমি চাইবো দিবে না, এরকম সুযোগ নাই। কারণ হচ্ছে আমি যে কাউকে অফিসিয়ালি চাইতে হবে, আমি অফিসিয়ালি ছাড়া চাইতে পারবো, যে কাউকে কি করতে পারি, আমি ইনফরমেশন চাইতে পারি এবং সে দিতে বাধ্য। ফর্মালি অফিসিয়ালি চাইতে হবে, আমি মুখে মুখে চাইলে সে মুখে মুখে দিয়ে দিবে চেষ্টা না। এই জন্য ইন্টারনাল অডিটর ক্ষেত্রে ইউজার হচ্ছে ইন্টারনাল ইউজার। আর যদিও অনেক ক্ষেত্রে হচ্ছে কি, এটা তারা ডিসিশন মেকারে নাও থাকতে পারে, তারপরেও ইন্টারনাল ইউজার হিসেবেই কাউন্ট হবে। এরা ছাড়া বাকি সবাই হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইউজার। জাস্ট এই থিঙ্কিংটা খালি করে রাখবেন যে ব্যবসায় বা প্রতিষ্ঠানের ডিসিশন মেকার কিনা এরা, ডিসিশন মেকার যদি না হয় তাহলে ধরে নিবেন এটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজার কারা দেখেন, জাস্ট খালি একটু দেখার জন্য, ইনভেস্টর, ক্রেডিটর, এমপ্লয়িজ, মানে এমপ্লয়ি মানে নর্মাল এমপ্লয়ি ধরে নেওয়া হচ্ছে, ব্যাংকার্স, কাস্টমার্স, লেন্ডার্স, এক্সটার্নাল অডিটর, গভর্নমেন্ট, স্টক এক্সচেঞ্জ, ট্যাক্স অথরিটি, রিসার্চার্স, কম্পিটিটরস। রিসার্চারও কিন্তু আমরা যারা যারা গবেষক, গবেষক কিন্তু প্রতিষ্ঠান থেকে তথ্য নেয় না। গবেষকরা যখন মানে সাংবাদিকরা কি করে রিপোর্ট করতে গিয়ে দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যালেন্স শিট বা প্রফিট এন্ড লস থেকে তারা তথ্য নিয়ে কি করে রিপোর্ট করে। তেমনই হচ্ছে গবেষক, গবেষকরাও কি করে, গবেষকরাও বিভিন্ন জায়গা থেকে কিনে, বিভিন্ন জায়গা থেকে এগুলা নেয়, কিনে ওই বিভিন্ন ধরনের কি বলবো এটাকে, ওই তথ্য নেয়, তথ্য নিয়ে হচ্ছে তারা বিভিন্ন সময় গবেষণামূলক প্রবন্ধ বা রিসার্চ রিপোর্ট তৈরি করে। আমাদের এইখানকার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। আমাদের এটা খুব ভালো করে জানতে হবে। এটা থেকে আপনার শুধু ভাইবা থিওরিটিক্যালি আসে এরকম না, ভাইবা তো প্রায় সময় জিজ্ঞেস করবে। কারণ আপনি যখন এই কমার্সের স্টুডেন্ট, আপনি ভাইবা দিচ্ছেন অ্যাকাউন্টিং ও ফিনান্স এই ধরনের টপিকস নিয়ে এবার সাবজেক্ট থেকে, তাহলে অবশ্যই আপনার কি করবে, তারা তারা আপনাকে জানতে চাইবে যেন আপনার অ্যাকাউন্টিং এর যে বেসিক জিনিসগুলো আপনি জানেন কিনা। কারণ অ্যাকাউন্টিংটা আমরা
করি, কিছু রুলস রেগুলেশন আমরা মেনে করতে হয়, এগুলা ছাড়া আপনি করতে পারবেন না। এখন আপনার মতো করে যদি আপনি অ্যাকাউন্টিং করেন তাহলে কি হবে, তাহলে আর এই প্রতিষ্ঠান কি হবে, প্রতিষ্ঠানের রিপোর্ট সঠিক হবে না, স্ট্যান্ডার্ড মেনটেন হবে না। তাহলে আপনার ধারণা থাকতে হবে যেন আপনি, আপনার যেন বেসিক ধারণাগুলা সঠিক থাকে। তাহলে এই এই বেসিক ধারণাগুলো শুরু হয়েছে কোন এগুলা থেকে, কনসেপ্ট গুলা থেকে। এটা হচ্ছে কি, এই যে এখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফ্রেম অফ অ্যাকাউন্টিং এ আপনার কি হবে, আপনার আপনি এটা সম্পর্কে আপনার কতটুকু ধারণা, কারণ আপনি জিনিসটা সরাসরি কাজ, আপনি প্রথমত কি, আপনি যখন এন্ট্রি লেভেলে ঢুকবেন, ঢোকার সময় আপনি হয়তো বা সরাসরি এগুলো কাজ করবেন, সেক্ষেত্রে আপনি যদি জিনিসগুলো ধারণা থাকে তাহলে আপনি আইডিয়া নিতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনি ইয়ে করবেন, ওই আহ, আপনি যখন ডিসিশন মেকার হন, টপ ম্যানেজমেন্টে যাবেন, তখন আপনি আপনার অধীনস্থদের কাজগুলো করতে আপনি এই বিষয়গুলো দিয়ে আইডিয়া দিতে পারবেন। এই জন্যই এই জিনিসগুলা জানতে চাই যে আপনার আসলে বেসিক জিনিসগুলো খুব ভালো করে জানেন কিনা। তাহলে আমার এই জিনিসগুলো ভাইবার জন্য এবং থিওরিটিক্যালের জন্য অবশ্যই লাগবে, এবং এটি বেশ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিকস এখানে। তাহলে আমরা যদি অ্যাজাম্পশনস, আমাদের একটা ইয়ে আছে এখানে, এখানে আছে কিনা একটু দেখি আমি, এটা রাখছি কিনা, এটা একটা, না এটা রাখি না, একটা এআই আছে যে ওয়েবসাইটে সার্চ দিলে দেখবেন আসবে ত্রিভুজ আকৃতির একটা এটা লেখা আছে, হ্যাঁ, ত্রিভুজ আকৃতির নিচ থেকে উপরে এগুলা এজাম্পশনস গুলা এভাবে লেখা আছে। আপনি যদি এতে সার্চ দেন, আমার অন্য ক্লাসে হয়তো রাখছিলাম, এটাতে তবে ইমেজটা রাখা হয়নি। মানে হচ্ছে ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতির একটা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং, এটা কাইসুর বইও আছে। তাহলে এতে কি কি আছে, প্রথমত হচ্ছে অ্যাজাম্পশনস বা কনসেপ্ট আছে, কিছু আমাদের অনুমান বা ধারণা আছে, তারপরে প্রিন্সিপালস আছে, কিছু আছে সীমাবদ্ধতা বা কনস্ট্যান্ট আছে। তাহলে আমার অ্যাজাম্পশনস বা ধারণাগুলো যদি বলি, আমাদের প্রথমত কি ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস, এই একটা হচ্ছে গোয়িং কনসার্ন, মনিটারি ইউনিট, পিরিয়ডিসিটি, এগুলো হচ্ছে আমার কি অ্যাজাম্পশন, একটুয়াল বেসিসটা অ্যাজাম্পশনস এর মধ্যে পড়ে, অনেক ক্ষেত্রে প্রিন্সিপালস দেয়, এটা একটু কি আছে। তাহলে এইগুলো কোনো সমস্যা নাই, আমাদের কি ইকোনমিক এন্টিটি এবং গোয়িং কনসার্ন, মনিটারি, পিরিয়ডিসিটি, এই চারটা দেখলে হবে অ্যাজাম্পশনস এর মধ্যে। তাহলে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস কি বলছে, এটা এমসিকিউ পরীক্ষায় আসে, হ্যাঁ, ইকোনমিক এন্টিটি, এবং ভাইবা তো জিজ্ঞেস করতেই পারে। তাহলে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস কি বলছে, ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশনস বলছে ব্যবসা এবং মালিক আলাদা সত্তা থাকবে। ব্যবসা এবং মালিক কি হবে, আলাদা সত্তা থাকবে। আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন, মানে এটা আপনার সত্তার সাথে এই সত্তার মিল থাকবে, থাকবে না, এটা দুইটা পৃথক থাকবে। মনে করেন যে প্রতিষ্ঠান নামে প্রতিষ্ঠান যখন আপনি করবেন, প্রতিষ্ঠান যখন মানে আপনার স্টেট লাইসেন্স হবে, এই প্রতিষ্ঠানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমরা যেমন মানুষ যায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, আপনি যদি একটা প্রতিষ্ঠান নাম করেন, প্রতিষ্ঠান নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। সেটা যদি লিস্টেড থাকে, সেটা আপনি শেয়ার মার্কেটে চালাতে পারবেন, করতে পারবেন, আর যা যা করার সব। কোনো ধরনের প্রতিষ্ঠানে কে ঠকাই কেউ, এই প্রতিষ্ঠানের নাম দিয়ে কেস করা যাবে। অর্থাৎ এরকম প্রতিষ্ঠান একটা সত্তা হিসেবে, এন্টিটি হিসেবে কাজ করবে। আপনার আমি এটা প্রায় সময় উদাহরণ দিই, যখন এটা আমার চোখে আসে যে কিছুদিন আগে, কিছুদিন না, বেশ কয়েকদিন, বছর 3-4 বছর লাইবিলিটির মধ্যে পড়ে যাবে। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে যে দখল করবে তার নামে তুরাগ বা তুরাগ হয়ে মামলা করতে পারবে। তুরাগ তো আর সরাসরি নিজে মামলা করবে না, তাই সে তার হয়ে, তার পক্ষ হয়ে কেউ মামলা করতে পারবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আহ, সরকার যদি তার তার এটা না বাধা না দেয়, সরকার তো ব্যবস্থা নেওয়ার কথা, সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে সে মামলা করতে পারবে। তুরাগ যদি, তোরাগের একটা অথরিটি কি করবে, যদি মামলা করে সরকারের বিরুদ্ধে যে আমার এখানে তোরাগ সিটি নদী দখল হচ্ছে, আহ, এটা সরকারের দায়িত্ব ছিল, সেটা বাধা দেয়নি বা অপসারণ করে নাই। এইগুলা কেন করা হচ্ছে, এইগুলাতে করে কি হচ্ছে, মানে ওর রাইটটা যেন ঠিক থাকে, এটা প্রতিষ্ঠার জন্য মূলত যে বিচারক রায় দিছে, সে একটা সত্তা ঘোষণা করেছে। তো এরকম আপনার যখন প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান কোনো সময় প্রতিষ্ঠান আর মালিক এক এন্টিটি থাকবে না, আলাদা এন্টিটি থাকবে। এটাই মূলত হচ্ছে ইকোনমিক এন্টিটি কনসেপ্টে। তারপর হচ্ছে গোয়িং কনসার্ন, আমরা তো জানি যে একটা ব্যবসা একটা সময় না একটা সময় তো বা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা ধরে নিব ব্যবসা কি হবে, একটা প্রতিষ্ঠান চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, হয়তো বা কোনো এক সময় যে একটা সার্টেন টাইম হয়তো বা ব্যবসা অনেক সময় কি করে স্টপ হয়ে যায়, কিন্তু নর্মালি আমরা ধরে নিব কি প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদী, বছরের পর বছর চলতে থাকবে। ও এটা
চলমান প্রক্রিয়ার মধ্যে থাকবে, এটা একটা কনসেপ্ট। তারপর মনিটারি ইউনিট আমাদের, আমরা যে মনিটারি মানে মানি বা কারেন্সির মাধ্যমে আমরা কি করতে পারবো, কারেন্সির মাধ্যমে আমাদের লেনদেন করতে হবে বা কারেন্সির মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। তাই আমাদের এরকম মনিটারি ইউনিটের অ্যাজাম্পশনস মাধ্যমে কি বলতেছে যে আমাদের যে ট্রানজাকশন গুলো হবে এগুলো কি হবে, এগুলো হবে আমার এই কারেন্সির মাধ্যমে পরিমাপযোগ্য, এবং এই আমরা যখন এগুলা লিপিবদ্ধ করব সেটা এই যে কোনো একটা কারেন্সির মাধ্যমেই অ্যামাউন্ট গুলা লিপিবদ্ধ করবো। আদারওয়াইজ আমি যদি এই 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 পরিমাপ দিয়ে না করি তাহলে কি করা যায়, তাহলে আরেকজন যখন তার হিসাব করবে যে এটা করতে পারবে না, মানে তার আরেকজন যখন ডিসিশন নিতে চাইবে আপনার আপনার জিনিসগুলো দেখে সে নিতে পারবে না। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, আমাদের যে কোনো আর্থিক একক থাকতে হবে মনিটারি ইউনিট, সেটা টাকা হোক, সেটা ডলার হোক, সেটা ইউরো হোক, সেটা রুপি হোক, যে কোনো একটা আমার কারেন্সির মাধ্যমে করতে হবে। এরপর পিরিয়ডিসিটি, আমরা আমরা তো আমাদের হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টিং করব, তো অ্যাকাউন্টিংটা আসলে কত দিনের জন্য করব? তাহলে অ্যাকাউন্টিংটা হতে পারে আপনার 1 মাস, হতে পারে 6 মাস, হতে পারে 3 মাস, হতে পারে 1 বছর বা 2 বছর। এটা আপনার উপর ডিপেন্ড করবে। নর্মালি আমরা 1 বছরের জন্য করি, কিন্তু এরকম একটা পিরিয়ডের বেসিসে আপনার করতে হবে। এখন আপনি এই বছর করলেন 6 মাসের, পরেরটা করলেন 1.5 বছরের, পরেরটা করলেন 3 বছরের, এরকম মানে কনসিস্টেন্টলি থাকতে হবে, এরকম হতে পারবে না। তাহলে আপনার ডিসিশন মেকার যারা এই যে এক্সটার্নাল ইউজার আছে ডিসিশন নিবে আপনার তথ্য থেকে, তারা নিতে পারবে না বা তথ্য ইয়া করতে পারবে না। অর্থাৎ আপনি যদি ইয়া করেন 6 মাসের করেন, তাহলে পরেরটা 6 মাস, পরেরটা 6 মাস, পরেরটা 6 মাস করবেন। 1 বছর করলে 1 বছর, 1 বছর, 1 বছর, 2 মাস করলে 2 মাস, 2 মাস, 2 মাস, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। যদি এরকম কোনো গদবাঁধা নিয়ম নেই যে এত দিনের আপনি অ্যাকাউন্টিং করবেন, তাহলে একটা কস্ট বেনিফিটের বিষয় আছে। তো এই জন্যই সাধারণত প্র্যাকটিস কি 1 বছর, 1 বছর, 1 বছরের করা হয়, যেহেতু ক্যালেন্ডার ইয়ারে আমরা অনেক কিছু নির্ভর হয়। 1 বছর এই এই জন্যই আমাদের ক্যালেন্ডারের হোক বা এই যে, জুলাই টু জুন হোক, যেভাবে হোক আমরা 1 বছরের অ্যাকাউন্টিং গুলাই বেশি বা প্র্যাকটিস হয়। এবং অ্যাক্রুয়াল বেসিস এবং নগদান বেসিস জিনিসটা তো আমরা জানি। আমাদের বর্তমান পুরা বিষয়টা অ্যাকাউন্টিংটা দাঁড়িয়ে আছে হচ্ছে এই বকেয়া ভিত্তিতে, তাই না? নগদান ভিত্তির জিনিসটা আর নাই। নগদান ভিত্তিটা একদম পুরাতন বা অনেক প্রাচীন যুগের বা এই ধরনের সময় ছিল, যখন আসলে অ্যাকচুয়াল বেসিস যে লেনদেন হতো না, তখন নগদান বেসিস। কিন্তু আমাদের বর্তমান বিষয়গুলো সব অ্যাকচুয়াল বেসিসই নির্ভরশীল। এগুলো হচ্ছে অ্যাজাম্পশন বা কনসেপ্ট গুলো। আমাদের যেটা দরকার সেটা, এটা তো ওইখান থেকে প্রশ্ন টশ্ন আসতে পারে। প্রশ্ন এখান থেকে হওয়ার মতোই একটা টপিক্স, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সবগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এখান থেকে প্রশ্ন আরো বেশি আসতে পারে। অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এটা আরো বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট, কনসেপ্ট বা অ্যাজাম্পশনস থেকে। তাহলে এখানে প্রিন্সিপালস কয়টা, একটা হচ্ছে মেজারমেন্ট প্রিন্সিপালস, একটা হচ্ছে যে আপনার রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস, একটা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপালস, একটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। এই চারটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি এখানকার এই জিনিসটা কভার হবে। তাহলে এখানে আমরা যদি মেজারমেন্ট প্রিন্সিপালসটা দেখি, মেজারমেন্ট প্রিন্সিপালস দুইটা। একটা হচ্ছে কি পরিমাপ নীতির মধ্যে মেজারমেন্ট প্রিন্সিপালস এর দুইটা, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস। এমসিকিউ পরীক্ষায় প্রচুর এখান থেকে প্রশ্ন হয়। হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস এবং ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস, এই দুইটা করতে আসছে মেজারমেন্ট প্রিন্সিপালস কে ভাগ করে। তাহলে মেজারমেন্ট প্রিন্সিপালস ভাগ করে আসছে হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস এবং ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস। হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল আসলে কি? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বলা হচ্ছে যে আমার সম্পত্তিকে আমাদের সবসময় কি করতে হবে, ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে, এবং এটা কি করতে হবে, এটা বাজার মূল্যে প্রদর্শন করা যাবে না। হিস্টোরিক্যাল কস্ট বলতে কি, হিস্টোরিক্যাল কস্ট বলতেছে আমার সম্পত্তিগুলো কি করতে হবে, আমার সম্পত্তিগুলোকে আমার ক্রয় মূল্য দেখাতে হবে, বাজারে এখন কত মূল্য আছে এটা দেখানো যাবে না। আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল বলতেছে কি, ফেয়ার ভ্যালু আমাদের কিছু সম্পত্তি আছে যেগুলো আসলে আমাদের বাজার মূল্যে প্রদর্শিত করতে হবে। আমাদের কি করতে হবে, যেটা আমার মূলত কি করতে হবে, ফেয়ার, যেটা আসলে বর্তমানে কারেন্ট আমার মার্কেটে যত ভ্যালু আছে এটা দেখাতে হবে। এটা মূলত হচ্ছে সিকিউরিটি, শেয়ার, এইগুলোকে আমার দেখাতে হয়। সিকিউরিটি বা শেয়ার, এগুলো দেখাতে হয় কি দিয়ে, ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস এর মাধ্যমে দেখাতে হয়। কারণ কি, কারণ হচ্ছে এটা যে কোনো সময় বাজারে উঠানামা করে, এটা ফ্রিকুয়েন্টলি উঠানামা করে। এই জন্য এটা ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস এর মাধ্যমে দেখাতে হয়। এটা কার মাধ্যমে দেখাতে হয়, এই এগুলা এগুলা অ্যাসেট বা লাইবিলিটি যেটাই হোক সেটা দেখাতে হবে ফেয়ার ভ্যালু বা মার্কেটের যেটা ভ্যালু আছে এই ভ্যালু অনুযায়ী। আর নর্মাল বাকি সব অ্যাসেট গুলা দেখা হয় যে হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস এর উপরে। এই জিনিসটা এমসিকিউর জন্য আসতে পারে, এমসিকিউ তে আসে প্রায় সময়, যেটা কোনটা আমি করবো। তাহলে আমার নর্মাল অ্যাসেট গুলা আমরা কোথায় দেখাবো, আমরা দেখাবো যে হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপালস এর মাধ্যমে। কিন্তু সিকিউরিটিজ বা শেয়ার, এই ধরনের জিনিসগুলো আমরা ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস এর মাধ্যমে দেখাতে হবে। আমাদের রেভিনিউ রিকগনাইজেশন এবং
ম্যাচিং প্রিন্সিপালস এর জিনিসটাও পরীক্ষায় আসে। এবং আমাদের যখন অ্যাডজাস্টিং এন্ট্রি করবো, এই অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয় মূলত এই রেভিনিউ রিকগনাইজেশন এবং ম্যাচিং প্রিন্সিপালস এর কারণে। রেভিনিউ রিকগনাইজেশন এবং ম্যাচিং প্রিন্সিপালস এর এটা এমসিকিউ পরীক্ষায় আসে যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি কেন করি। অ্যাডজাস্টিং এন্ট্রি করে করা হয় রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস এবং ম্যাচিং প্রিন্সিপালস কে আহ প্রতিপালন করা বা এটা মেনে চলার জন্য। তাহলে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস কি বলছে? আয় স্বীকৃত নীতি। রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল বলছে আমি আমার যে আয় ও যে অর্থ বছরে কি হবে, revenue stated that revenue should be recognized is when earned regardless when it gets received। অর্থাৎ আমার আয় যখন অর্জিত হয়েছে তখনই আমার এটা দেখাইতে হবে, আমি টাকা পাই অথবা না পাই, টাকা বকেয়া থাকতে পারে। তো আমার আয় যখন অর্জিত মানে আমি সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছি, তখনই আমার এই এই অর্থ বছরই দেখাইতে হবে। এখন আমি একটা জিনিস হয়তোবা বিক্রি করলাম 10 লাখ টাকার। হ্যাঁ, দেখলাম যে আমি কখন বিক্রি করলাম, আমি বিক্রি করলাম যে জুনের 30 তারিখ। জুনের 30 তারিখ বিক্রি করছি, বাকিতে হয়তো বা আরো 1 মাস পরে পাবো। কিন্তু আমার অর্থ বছর তো পড়ে গেছে, আমি যদি জুলাই টু জুন অ্যাকাউন্টিং করি, তাহলে আমার শেষ দিনে বিক্রি করছি বলেই কি এখন আমি টাকা পাইনি দেখে কি আমি এটা এই বছরে আয় দেখাবো না? না, এই বছরই দেখাতে হবে। তাহলে আমার এটা আয় অর্জিত যে বছরে হবে, যে সময় হবে সেই সময় দেখাতে হবে, সেটা আমি টাকা পাই অথবা না পাই। এটা হচ্ছে গা রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস এর কথা। কথা ম্যাচিং প্রিন্সিপালস, ম্যাচিং প্রিন্সিপালস বলতেছে আমরা যে অর্থ বছরে আয় দেখাবো, এই আয় অর্জন করতে গিয়ে এর পেছনে যে খরচগুলো হয়েছে সেই খরচগুলো এই অর্থ বছরে দেখাতে হবে। একটু কনসেপ্টটা দেখেন। অর্থাৎ আমি ম্যাচিং প্রিন্সিপাল বলতেছে আমি রেভিনিউ যেটা জেনারেট করলাম, ধরেন আমি বিক্রি করলাম 10 লাখ টাকার জিনিস, এই বিক্রি করতে গিয়ে এটার পেছনে যে যত ধরনের রিলিভেন্ট যত ধরনের খরচগুলো হয়েছে, এই খরচগুলো আমার যে অর্থ বছর রেভিনিউটা দেখাচ্ছি এই অর্থ বছরে দেখাতে হবে। অর্থাৎ আমি যদি ধরেন 25 সালে আমি রেভিনিউ দেখালাম 10 লাখ, এটার পেছনে আমার খরচ হয়েছে 5 লাখ। এই 5 লাখ যদি আমি এই বছর না দেখাই 26 সালে দেখাই দেখাই তাহলে কিন্তু আমার প্রফিট এদিক সেদিক হয়ে যাবে না? প্রফিট বেড়ে যাবে, কারণ আমি খরচ 5 লাখ দেখাইলাম না। কিন্তু এটা কি সঠিক হবে? এটা সঠিক হবে না। আমার সঠিকটাই করতে গেলে আমার যেই বছরে যে রেভিনিউটা দেখাচ্ছি, এই রেভিনিউর পেছনে যে খরচগুলা হয়েছে, রেভিনিউ জেনারেট হইতে যে খরচটা হয়েছে, এই খরচটা আমার এই অর্থ বছরে দেখাতে হবে, সেম অর্থ বছরে। এটাই বলছে ম্যাচিং প্রিন্সিপাল। অর্থাৎ রেভিনিউ কি করতে হবে, এই কস্টের সাথে ম্যাচ করতে হবে। যে অর্থ বছরে রেভিনিউ হয়েছে, এই রেভিনিউর পেছনে যে খরচগুলো হয়েছে এই খরচটা আমার এই অর্থ বছরে দেখাতে হবে। এই কারণে হচ্ছে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হয়। এখন আমি যদি মনে করেন যে ইন্স্যুরেন্স করলাম 10 বছরের জন্য, ইন্স্যুরেন্স করলাম 10 বছরের জন্য, এখন আমি আমি যদি 1 বছর পরে আমি অ্যাকাউন্টিং গুলো করি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট করি, তাহলে আমার 1 বছরের সার্ভিস পাইলাম না ইন্স্যুরেন্সের? এখন আমি যদি এটা না লিখি, 1 বছরেরটা এক্সপেন্স হিসেবে না দেখাই, তাহলে এটা ভুল থেকে যাবে, কারণ এই যে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল যায় না। কারণ আমি কিন্তু এই এডের এগেনস্টে আমি আমার তো অনিশ্চয়তা বা আরো বিভিন্ন ধরনের জিনিসগুলো আসছে। তাহলে এটা 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 আমি এই বছরে যে আর্ন করছি, এটা আর্ন আর্ন করার পেছনে তো এটা খরচ হয়েছে আমার ইন্স্যুরেন্স হিসেবে। তাহলে এটা আমরা যদি না দেখাই এই অর্থ বছরটা, আবার যদি আমি পুরো 5 বছরটা দেখালে এই বছরে, তাও হচ্ছে না, কারণ আমি তো 5 বছরের বেনিফিটটা পাচ্ছি না, আমি তো 1 বছরের বেনিফিটটা পেলাম। তাই আমি 5 বছরেরটাও দেখাতে পারবো না, আমার দেখাতে হবে 1 বছরেরটাই। এরকম সেম থিং আমি বিজ্ঞাপন, আমি 5 বছরের জন্য বিজ্ঞাপন করলাম। এখন বিজ্ঞাপন 5 বছরের জন্য করছে, আমার ভালো কথা, আমি 1 বছরের অ্যাকাউন্টিং করবো। এখন আমি এই 1 বছরের ভিতরে আমি পুরো 5 বছরের খরচটা দেখাতে পারবো না, আবার একদম না দেখালেও হবে না, ভুল হবে। অর্থাৎ আমার 1 বছরের খরচটা দেখাতে হবে। এই জন্যই বলা হয় যে অ্যাডজাস্টিং এন্ট্রিটা করা হয় মূলত রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালস এবং ম্যাচিং প্রিন্সিপালস গুলাকে মেনে চলার জন্য। অর্থাৎ এগুলা এগুলাকে আমরা আমরা তো করতে হবে, এগুলাকে আমরা তো অ্যাভয়েড করতে পারবো না। এগুলো অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস গুলো তো আমরা অবশ্যই কি করতে হবে, মেনে চলতে হবে। তো এই জিনিসগুলো যখন আমার মেনে চলতে হবে তাহলে কি হবে, তাহলে অবশ্যই আমার এই জিনিসগুলা মানতে হলে এই এই জন্যই মূলত আমার অ্যাডজাস্টিং করতে হয়। যদি আমি অ্যাডজাস্টিং না দিই তাহলে আমার 1 বছর আয় আরেক বছরে চলে যাবে, বা আয় ব্যয় মিলকরণ বা ম্যাচিং প্রিন্সিপাল মেনটেন হবে না, আরো বিভিন্ন ধরনের সমস্যা হবে। আমি যখন অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দেখাবো করবো তখন হয়তো বা আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আর হচ্ছে যে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, যেটা হচ্ছে অনেক বড় সমস্যা বাংলাদেশের মতো মানুষ জায়গায়। ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বেশ অভাব আছে। আমাদের মতো করে আমরা আমাদের সুবিধার মতো যে ডিসিশন নিতে মানে সুবিধা মতো আমার ইনফরমেশন গুলো ডিসক্লোজ করি। আমাদের যেগুলো আমাদের জন্য হ্যাম্পার হবে, আমাদের জন্য নেগেটিভ ইফেক্ট পড়বে, এই ধরনের তথ্যগুলো আমরা কি করি, আমরা অ্যাভয়েড করি। যেটা হচ্ছে মারাত্মক লেভেলের কি হয়, মারাত্মক লেভেলের ইয়ার সম্মুখীন হয়, এই মিস গাইডেড হয়। অর্থাৎ আপনাকে
ভুল রাস্তায় ধাবিত করে। এটা বাংলাদেশের প্রেক্ষাপট হয়, এবং বাংলাদেশে আমরা যারা যে বিভিন্ন ফার্ম আছে, অডিট ফার্ম আছে, অডিট ফার্ম গুলোও এই বিষয়গুলো ক্যান করে। মানে এগুলা আমি আমি মনে করি আমাদের আমাদের ইয়াগুলা কি বলবো, আমাদের অডিট ফার্ম গুলো খুব ডিজাস্টার কাজ করে, বা আমাদের সবকিছু হচ্ছে বাজে সেম। অডিট ফার্ম গুলো আমি এটাই মনে করি, যদি আমার অনেক বন্ধু বান্ধব অডিট ফার্মে বেশ ভালো ভালো পজিশনে আছে। কেন আছে, কেন বলতেছি, এই যে ধরেন গত বছর অর্থ বছর গুলোতে ব্যাংক গুলা তো খারাপ করছে। ব্যাংক গুলা তো এরকম এক 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 লোককে প্রায় 90% ঋণ দিছে একই প্রতিষ্ঠানকে। তো 90% ঋণ তো দিতে পারে না একজন, কিন্তু এগুলো কি অডিট 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 যখন হয়েছে এই প্রতিষ্ঠানগুলো অডিটে উল্লেখ করার কথা না? ওডিটা উল্লেখ করে নাই কেন? ওডিটা যেহেতু উল্লেখ করে নাই, কেন করে নাই? তারা টাকা দিয়ে সুবিধা নিয়ে খালি একটা ভালো রিপোর্ট দিয়ে দিছে। তো এই ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস গুলো আসলে যে বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে মারাত্মক লেভেল জরুরি, যেটা হচ্ছে প্রতিপালিত হয় না। মানে হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো জিনিসগুলো দিই, আমরা আমাদের যেটা অসুবিধা এটা দেই না। কিন্তু ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বলছে যে জিনিসগুলা মানে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে আসে নাই, কিন্তু তারপরও এটা এই ডিসিশন মেকিং এ এফেক্ট করতে পারে, এইসব জিনিসগুলো অবশ্যই আমার কি করতে হবে, করতে হবে। আমার ফুটনোটে হোক বা যে কোনো জায়গায় জানতে হবে, মানে সব তথ্য আমার প্রকাশ করতে হবে। কিছু তথ্য প্রকাশ করব মানে আমরা জানি না, আমরা দেখি না যে অল্প মানে মিথ্যার চেয়েও আরো বড় ভয়ঙ্কর হচ্ছে যে অর্ধ সত্য। অর্ধ সত্যটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। তো এরকম ফুল আমার যা যা আছে যা যা নাই সবকিছু আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে উল্লেখ করতে হবে। এটাই বলছে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের সবকিছু যদি কিছু সীমাবদ্ধতা থাকে এর মধ্যে, এই আমার অ্যাকাউন্টিং এরও কিছু সীমাবদ্ধতা আছে। এর মধ্যে একটা হচ্ছে কস্ট বেনিফিট, আর হচ্ছে ম্যাটেরিয়ালিটি। কস্ট বেনিফিট, কনজারভেটিজম, দুই তিনটা। তো কস্ট বেনিফিটটা কি? কস্ট বেনিফিটটা হচ্ছে যে আমরা যে অ্যাকাউন্টিং করব, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের অ্যাকাউন্টিং করা। তো আপনারা জানেন যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যে অ্যাকাউন্টিং হয় সেক্ষেত্রে হচ্ছে যে খুব কস্টলি হয় সাধারণত। কি, আপনার চার্টার্ড অ্যাকাউন্টের স্যালারি আপনার খোঁজ নিলে জানবেন বিদেশে আরো বেশি হাই কস্ট। তাহলে এই জিনিসগুলো আমরা করব। এখন আমি যদি বলি যে এই মুদি দোকানদারদেরকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দিয়ে অ্যাকাউন্টিং করতে হবে, তাহলে এটা কি কস্ট বেনিফিট হবে? কস্ট বেনিফিট হবে না। অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টিংটা করব, অনেক ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টিং করতে গিয়ে যে ব্যয় হচ্ছে, এই ব্যয়টা আসলে এই মানে ইয়া অনুযায়ী সঠিক না। মানে এটার যে রিটার্ন বা রেভিনিউ অনুযায়ী সঠিক না, অনেক ক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। এটাই হচ্ছে কস্ট বেনিফিট, মানে এটা যে বেনিফিট আপনাকে দিবে তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে। মানে আপনার একটা ছোট প্রতিষ্ঠানে যদি আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টে দিয়ে আপনার ইয়া করেন, এগুলো অডিট করান বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করেন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করান, এতে করে আপনার যে বেনিফিটটা পাবেন, হয়তো বা কিছু জিনিস তথ্য এদিক সেদিক আপনার ভুল বালতি করতেন, এই জিনিসগুলো ধরা পড়বে, কিন্তু এতে করে যে আপনার লাভ হবে তার চেয়ে বেশি তো আপনি এই এই ওই কস্ট অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে স্যালারি বা বেতন দিতে হবে। তাহলে এইটা হচ্ছে এখানে একটা সীমাবদ্ধতা। আপনি কিছুদিন আগেই দেখবেন যে যে ইভিলি যখন রাসেল ধরা পড়লো আমার নামে নামে, তো এই লোক ধরা পড়ার পরে যখন অডিট করবে, অডিট করতে বলা হলো, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওরা অডিট করার জন্য রাসেলের অনেক কয়েক কোটি টাকা দামের গাড়ি বিক্রি করে তারপর অডিট ফার্মকে নিয়োগ করছে। মানে 1 কোটি টাকা, সম্ভবত 2 কোটি টাকা দামের গাড়ি কত বিক্রি করছে আমি জানি না, বিক্রি করে 2 কোটি টাকার গাড়ি তো আর লাখে বিক্রি হয় না, হয়তো বা 1 কোটি অ্যাটলিস্ট বিক্রি হয়েছে। তাহলে এই বিক্রি করলে এটা দিয়ে তারা, তাহলে এতে করে যে যে অডিট করছে, অডিট করে এই যে ধরেন 1 কোটি টাকা খরচ করে অডিট করছে, এতে করে কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? কতটুকু লাভ হয়েছে? মানে ওই লেভেলের লাভটা হয় নাই। এই জিনিসগুলো মূলত কস্ট বেনিফিটের বিষয়। আর ম্যাটেরিয়ালিটি, ম্যাটেরিয়ালিটিটা কি? ম্যাটেরিয়ালিটি একটা জিনিস বস্তুনিষ্ঠ, যেমন আপনি আসলে কোন থ্রেশহোল্ডটাকে গুরুত্ব দিবেন, কোনটাকে গুরুত্ব দিবেন না। ধরেন আপনি একটা ভুল হলো, ভুল আসলে কত টাকার ভুলটাকে আসলে আপনি গুরুত্ব দিবেন, এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই নির্বাচিত বা সিলেক্ট করা খুব মুশকিল, বিশেষ করে অডিটের ক্ষেত্রে। আমাদের আমরা আমরা মনে করেন আমরা যখন এক জায়গায় অডিট করব, অডিট করতে যাই, তখন আমি কোনটা চিন্তা করবো যে কত হাজার ডলার, কত হাজার টাকার লেনদেন, ভুল লেনদেনটাকে আমরা গুরুত্ব দিব, কোনটাকে অ্যাভয়েড করবো। এই জিনিসগুলো নির্বাচন করা একদম একুরেট নির্বাচন করা যায় না। এখন আমি যদি বলি যে বসুন্ধরা গ্রুপের জন্য থ্রেশহোল্ড আর একটা নর্মাল ছোট ছোট দোকানের জন্য থ্রেশহোল্ড কি এক হবে? না। কারণ কি? তার লেভেল অফ ভলিউম, তার সে শত শত কোটি টাকা রেগুলার লেনদেন করে, আর একটা প্রতিষ্ঠান হয়তো হাজার হাজার টাকা লেনদেন করে। তাহলে একটার সাথে আর একটা মিলবে না, এক একটার এক এক ধরনের হবে। তো এইটা নির্বাচন করা বা এই যে এগুলা শনাক্ত করাটা একটু কঠিন, অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না বা সঠিকভাবে করা যায় না। এটা হচ্ছে অন্যতম আর একটা সীমাবদ্ধতা। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে কনজারভেটিজম প্রিন্সিপাল। পরীক্ষায় আসে এটা। কনজারভেটিজম প্রিন্সিপাল কি বলি আমি?
মানে এক মুখে দুই কথা বলা তো ঠিক না। আমরা কি এক মুখে দুই কথা বলতে পারি? বলতে পারি না। কিন্তু কনজারভেটিজম প্রিন্সিপাল বলতেছে কি, বলতেছে তারা বলতেছে যে আমার সম্ভাব্য ক্ষতিগুলো আমি দেখাইতে হবে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে সম্ভাব্য লাভগুলো দেখাইতে পারবো না। তাহলে এটা দুই রকম কথা হয়ে গেল না? দুই রকম কথা। সে বলতেছে সম্ভাব্য ক্ষতি আমার দেখাইতে হবে, আবার আরেক বাবা বলতেছে সম্ভাব্য লাভটা দেখাইতে পারবো না। তুমি যদি সম্ভাব্য ক্ষতি দেখাইতে বলো তাহলে সম্ভাব্য লাভও তো দেখানো উচিত। এই বলতেছে আমি না, আমি সম্ভাব্য ক্ষতিটা দেখাবো, সম্ভাব্য লাভটা দেখাবো না। এটা হচ্ছে কনজারভেটিজম প্রিন্সিপাল। এমসিকিউ পরীক্ষায় আসে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। এগুলা আমাদের কি হবে, এইগুলো আমাদের এই থিওরিটিক্যালি ভাইবার জন্য, এমসিকিউ পরীক্ষার জন্য এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা লাগবে। এই জিনিসগুলো যদি আপনি জানেন, মোটামুটি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা চলে আসবে, এই সবগুলো আলোচনার মধ্যে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো এই বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি এখন তো আলোচনা করার বিষয় না। এই বকেয়া ভিত্তিতে যে আইএফআরএস এবং গ্যাপ আমাদের আছে, আমাদের আইএএস আছে, এই জিনিসগুলো আমরা পরে একটা ক্লাস হয়তো বা পড়বো। এই জন্য এইগুলো নিয়ে আনে, আইএফআরএস এবং গ্যাপের আলাদা, আইএফআরএস গুলা আইএফ গ্যাপ গুলা কি আসে, এটি আমাদের লাগবে। এখানকার মানে নর্মাল একটা থিওরিটিক্যাল এমসিকিউ আসে, এটা প্রায় সময় আসে, বাংলা এবং ইংরেজিতে আসতে পারে। এটা আপনার জাস্ট আমি আজকে ক্লাসে বলি যে এটা হচ্ছে যে অ্যাকাউন্টিং কেন, অ্যাকাউন্টিং কে ব্যবসার ভাষা বলা হয় কেন, হয় অ্যাকাউন্টিং ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এটা এমসিকিউ লিখিত পরীক্ষায় আসে, প্রায় সময় থিওরিটিক্যালি আসবে। হ্যাঁ, এটা আমরা ইংরেজি বাংলা আপনারা একটু জাস্ট জানলেই লিখতে পারবেন। কারণ কি? কারণ এটা আপনারা নিজেও জানেন যে আমরা ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ ভাষা, ভাষার মাধ্যমে কি জানা যায়, ভাষার মাধ্যমে আপনার শরীর কেমন আছে, আপনি ভালো আছেন কিনা, আপনি আপনার এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আপনার বয়স কত, আপনি কি পছন্দ করেন, সব বিষয় আমরা জানতে পারি না আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে? আমরা জানতে পারি। তাহলে ব্যবসার এই জিনিসগুলো, ব্যবসা ভালো আছে কিনা, ব্যবসা প্রফিট করতেছে কিনা, ব্যবসার এই বছর profit কত করছে, এই বছর ব্যবসার এমপ্লয়ি কতজন, ব্যবসার এই বছর টোটাল রেভিনিউ কত, টোটাল এক্সপেন্স কত, এই জিনিসগুলো, ডিটেইলস জিনিসগুলো আমরা অবস্থানগুলো আমরা কিভাবে জানি? আমরা অ্যাকাউন্টিং এর মাধ্যমে জানি। এই জন্যই বলা হয় অ্যাকাউন্টিং কি করে, অ্যাকাউন্টিং ইজ কল ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ব্যবসার ভাষা। হিসাব বিজ্ঞান হচ্ছে গিয়ে ব্যবসার ভাষা। আমরা যে ব্যবসা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ বা ভাষার মাধ্যমে কি করি, আমাদের অবস্থান সম্পর্কে জানি, জানতে পারি, একে অপরের বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। তেমনি অ্যাকাউন্টিং এর মাধ্যমে ব্যবসার অবস্থা সম্পর্কে জানা যায়, ব্যবসার কন্ডিশন সম্পর্কে, ব্যবসার প্রফিট লস বা এই লাইবিলিটি বা অ্যাসেট, সব বিষয়গুলোই জানা যায়। এই জন্যই বলা যায়, বলা হয় কি, অ্যাকাউন্টিং কে ব্যবসায় ভাষা বলা হয়। এগুলা অ্যাকাউন্টিং কি করে, কমিউনিকেশন হিসেবে কাজ করে না? আমরা ইন্টারেস্টেড ইউজারদেরকে যখন ইন্টারেস্ট দিব, তথ্য দিয়ে সে কি করবে, সে তার প্রয়োজন মতো কি করবে, প্রয়োজন মতো অ্যাকাউন্টিং এ দেখে ডিসিশন নেবে, মানে কমিউনিকেশন টুলস হিসেবে কাজ করবে। আমার আমি এখানকার যদি আমি বলি যে আমার এখন হচ্ছে গা আহ ইয়া অ্যাসিড টেস্ট রেশিও এত, এটা কি আরেকজন রেশিও বললাম 1:1, সে সে কি আরেক জায়গায় অন্য প্রতিষ্ঠানে অ্যাসিড টেস্ট রেশিও যদি বলে একটা, বা এটা কি একটা ইউনিভার্সাল না আন্ডারস্ট্যান্ডিং না? আমরা জানি যে এই অ্যাসিড টেস্ট রেশিও দিয়ে এই পাওয়া যায়, এটার স্ট্যান্ডার্ড মান হচ্ছে এত। এটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না, এটা দিয়ে মানুষ ডিসিশন নেওয়া যায়। এই জিনিসগুলো হচ্ছে থিওরিটিক্যালি লেখা। আমি বাংলা জাস্ট এর কথা বললাম, ওই কি বলবো এটাকে, আমরা just বলার মতো, নিজেদের মতো করে একটা সাথে করবেন। এখানে এমসিকিউ পরীক্ষা কি ধরনের আসে এগুলো কিছু দেয়া আছে, এগুলো আপনারা দেখেন। আমরা একটু এটা নিয়ে আলোচনা করবো, এটা এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ অনেক ধরনের, বাংলা ইংরেজি কিছু দেয়া আছে। এখানে যেটা আলোচনার বিষয় আছে, এখানে হচ্ছে এই হিসাব সমীকরণের বিশ্লেষণ। আমরা জানি হিসাব সমীকরণটা আমরা সবাই জানি, কিন্তু এখানে হিসাব সমীকরণের এটা আসে বড়টা, মানে নর্মালি এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওইটা আসে না, আসে হচ্ছে এটা, মানে এটা আসে পরেরটা। আমাদের এটা আসে, এটা আমাদের একটু জানতে হবে। এটা কি, সম্পত্তি ইজ ইকুয়াল টু দায়, লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি প্লাস আই মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এটা হচ্ছে গা এক্সটেন্ডেড ইকুয়েশন। এটা কি এক্সটেন্ডেড ইকুয়েশন। সম্পত্তি, এটা এমসিকিউ পরীক্ষা আসে, এটা এমসিকিউ পরীক্ষা কেমনে আসে, এমসিকিউ পরীক্ষা বলে যে এক্সটেন্ডেড ইকুয়েশনটা কি। আমাদের এই তখন আপনি হঠাৎ করে মনে করবেন, আপনার তো দেখে আসছেন এল ইয়া এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, তো এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই তো না এখানে, তখন ওটা এমনি কি, এটার জন্য এক্সটেনশনটা আমার জানা লাগবে, এক্সটেনশনটা আসে।
এটা এবং আসে, এবং আমার এ করবে এমসিকিউ পরীক্ষা ম্যাথও আসতে পারে এখান থেকে, হ্যাঁ। এমসিকিউ পরীক্ষা কি হয়, এমসিকিউ পরীক্ষায় এখান থেকে ম্যাথও আসে, এবং ম্যাথ আসলে নর্মালি এরকম কতগুলো ট্রানজাকশন দিবে, কিছু এখানে থাকবে, কিছু হয়তোবা অপ্রয়োজনীয় আইটেমে ঢুকে বলে দিবে এটার ইকুয়েশনে এটার কত, এটার মালিকানা সত্য কত, বা এটার সম্পত্তি কত, বা এটা কিছু বলে দিবে। তাহলে এই জিনিসগুলো তো একদম বেসিক লেভেলের। আপনার যদি ন্যাশনাল ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের এগুলা পড়েন, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটের গাইড পড়েন, যে কোনো একটা গাইডে আপনার ডিটেলস থাকে, এগুলো দেখলে পারবেন এগুলো নিয়ে। আর মানে আমরা যদি অল্প মানে ক্লাসে টোটাল কোর্সটা শেষ করবো, অনলি 20টা ক্লাস দেখবো, সুতরাং এত কিছু মানে ডিটেলস যাওয়া যাবে না। তো যেটা প্রয়োজন সেটি শুধু ডিটেলসে যাবো, যেটি প্রয়োজন না, কারণ এগুলা ইকুয়েশন আপনারা পারবেন। ইকুয়েশন গুলা আপনারা এই দেখবেন যদি সম্ভব হয়, কারণ একটা দুইটা এমসিকিউ পরীক্ষায় আসলে আসে এগুলো, এমসিকিউ পরীক্ষা ইকুয়েশন থেকে ম্যাথ, ইকুয়েশন থেকে ম্যাথ আসে। এবং আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, যে এই ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের যদি শীট নিতে পারেন, কালেকশন করতে পারেন, এটাও কিন্তু হেল্পফুল হবে। সুতরাং আপনারা যারা চাকরির জন্য চেষ্টা করতেছেন, চেষ্টা করবেন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কেউ যদি ছোট ভাইয়াছাড়ি থাকে তাদের কাছ থেকে কালেকশন করবেন, অথবা তারা বিভিন্ন সময় বিক্রি করে ওই বাজারে, মার্কেটে, ফার্ম গেটের আশেপাশে আসলে এই এদের থেকে এই শীট গুলা বিভিন্ন একটা যে কোনো একটা কোচিং সেন্টারে শীট কিনলে হবে, এইগুলো আপনার কাজে দিবে। এই জিনিসগুলো যদি দেখেন, মোটামুটি আপনার এই আজকে যে আলোচনা করেছি এগুলো মোটামুটি আমরা কভার করার চেষ্টা করেছি। আমরা হয়তো বা পরের ক্লাসে আমরা আমরা যখন ক্লাস নিব, ক্লাসগুলো আপনার আলোচনা, আহ, প্রথমত ক্লাসগুলোর পিডিএফটা আমি আগে দেওয়ার চেষ্টা করব। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা রেগুলার যে রুটিনটা দিয়েছি, রেগুলার রুটিনটা মেনে চলারই চেষ্টা করব। হয়তোবা কিছু ক্ষেত্রে এদিক সেদিক হবে, অথবা আমার কিছু পার্সোনাল কাজ টাজ থাকতে পারে, বা আমি যেহেতু চাকরি করি, অনেক ক্ষেত্রে অফিসিয়ালি অনেক সময় লেটে বের করতে হয়, বিশেষ করে বোর্ড মিটিং যখন হয় চেয়ারম্যান স্যারদের সাথে মিটিং এ আমরা তো থাকতে হয়, অডিট রিপোর্ট টিপোর্ট অনেক সময় প্রেজেন্ট করতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় অনেক রাতে, মনে হয় 11টা 12টা রাতে বের হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি তো আগেই জানাই দিব যদি এদিক সেদিক হয়, মানে নর্মালি আমি চেষ্টা করবো ক্লাস রেগুলার টাইমে নেওয়ার। যদি পরিবর্তন হয়, মানে ক্লাস নিতে পারতেছে, সেটা আমি আগেই জানিয়ে দিব, অন্তত একদিন আগে জানিয়ে দেবো যে আগামীকাল ক্লাস নিব না, এই ক্লাসটা অন্যদিন হবে। নর্মালি যে শিডিউলটা দিয়েছি এই শিডিউলটা হয়তো বা 100% হবে না, 100% মেনে চলবে না, চলা যাবে না, তবে চেষ্টা করবো অ্যাটলিস্ট 90% ক্লাসগুলো এই ফরম্যাটে নেওয়ার। হয়তো বা কিছু ক্ষেত্রে হয়তো চেঞ্জ হবে। আমরা চেষ্টা করবো 30 দিনের ইয়ে দিছি, 30 দিনের ভিতরেই ক্লাস শিডিউল দিছি, আপনারা যদি দেখেন হয়তো বা সর্বোচ্চ 40 দিনের ভিতরে আমরা কোর্সটা শেষ করব। এই হচ্ছে বিষয়। যারা ক্লাস ছিলেন বা পরবর্তী সময় ক্লাসে জয়েন করবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যে কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, বা কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, বা যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। জি। স্যার আজকে আজকে আপনি বলছিলেন ওই যে মানে আমাদের এই অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টের বাইরে যে মানে নর্মালি যে 60% কোশ্চেন হয় ওই বিষয়ে একটু বলবেন স্যার আমাদেরকে হ্যাঁ, আজ হ্যাঁ, থেকে। এগুলো হচ্ছে যে আমি একটা আমি একটা পিডিএফ দিয়ে দিব, যে কি মানে আপনার কিভাবে পড়বেন, কিভাবে হবে ওই কি বলবো এটাকে, গাইডলাইন থ্রু, যে কোন কোন টপিক গুলো পড়বেন, কোন টপিক গুলো আসলে আমাদের এই অধ্যায় গুলো, কোন কোন টপিক গুলা এই পোস্ট গুলোর জন্য আসলে আসে প্রশ্ন, বা কি প্যাটার্নে আসে, এইগুলো আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এগুলোর জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বেন বা কি জিনিসগুলো পড়বেন, এর প্রাথমিক একটা গাইডলাইন আর কি বলা যায়। আমরা তো আর ক্লাসে পড়াবো না এগুলো, নন সাবজেক্ট গুলো তো আর ক্লাসে পড়ানো হবে না। আপনাদের গাইডলাইন দেওয়া হবে। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি প্লিজ বলেন। স্যার, ওয়ালাইকুম স্যার আমি র্যাপসের যে এমসিকিউ বইটা মানে একটা ছোট বোনের কাছ থেকে নিছি, আসসালাম। গুড। ভার্সিটিতে মানে ভার্সিটি টেস্ট দিছিল। তো স্যার এখানে প্রচুর এমসিকিউ, এই সবগুলা কি হ্যাঁ, পড়বো নাকি আপনি
এমসিকিউ গুলো কি মুখস্থ করতে হবে না, এমসিকিউ গুলো যখন আপনি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট গুলো অ্যাকাউন্টিং বা clear করবেন। ফিনান্সের না জন্য কোন ইম্পর্টেন্ট টপিক এমসিকিউর গুলো জন্য আসলে এমসিকিউ এর খুব জন্য ফ্রি? এমসিকিউ, শুনেন, এমসিকিউর জন্য হচ্ছে কি, এমসিকিউর জন্য আপনার এই ইম্পর্টেন্ট আর কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বলা যায় না, এমসিকিউ আসলে যেটা দেয় এটাই গুরুত্বপূর্ণ। তো এখন কি করতে হবে এমসিকিউর জন্য আপনার, যেমন মনে করেন আপনি ইকুয়েশন, ইকুয়েশনের জন্য কি আপনার সব পড়বেন, একটা ইকুয়েশন ভালো করে পড়বেন এরকম, মানে আপনার ধরনগুলা পড়বেন। অর্থাৎ আপনি 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 বলেন যে এমসিকিউ পরীক্ষা এরকম আসে যে এখানকার মধ্যে কোনটা অ্যাকাউন্টিং সাইকেল অন্তর্ভুক্ত নয়, এখন আপনি প্রতিটা পড়বেন না, আপনি অ্যাকাউন্টিং সাইকেলটা ভালো করে পড়বেন। আপনি ইকুয়েশনের জন্য 100টা ইকুয়েশনের ম্যাথ থাকবে, কারণ আপনি সবটি দেখবেন, সবটি দেখা দরকার, আপনি একটা ইকুয়েশন ভালো করে দেখবেন, একটা ইকুয়েশনের ম্যাথটা ভালো করে দেখবেন এরকম। অর্থাৎ আপনি এমসিকিউ তে যাওয়ার আগে অধ্যায়টা ভালো করে দেখবেন, আলোচনাটা, এমসিকিউর আগের আলোচনাটা ভালো করে দেখবেন। এমসিকিউ আগের আলোচনা যখন আপনি ভালো করে পড়বেন, বুঝবেন, তখন দেখবেন এমসিকিউ পারতেছেন, পড়তে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না। আপনি যখন মুখস্থ করতে যাবেন তখন মানে ইয়া লাগবে, মানে এই আগ্রহ হারিয়ে যাবে, ইন্টারেস্ট কমে যাবে, পাশাপাশি হচ্ছে যে মানে কাজটা হচ্ছে না, আগাচ্ছে না, এরকম হবে। তো ওই এমসিকিউ হচ্ছে যে বেশি যেগুলো আছে না, এগুলো আপনার বেশি মনে হবে না যখন আপনি এই কনসেপ্ট গুলো, কনসেপ্ট পড়ে পড়ে যান, কনসেপ্ট পড়ে গেলে তখন দেখবেন আর মুখস্থ করা যাচ্ছে না, পারতেছেন। আচ্ছা স্যার। আর কেউ কিছু বলবেন? আবার আরেকটা জিনিস আছে, এমসিকিউর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যখন অফশোর পান, আপনি পড়ার সময় বসে ওয়েবসাইটে দরকার নেই। মনে করেন আপনি এখন এক জায়গায় যাচ্ছেন, বসে আছেন, বা অনেক ক্ষেত্রে যেটা হয় বাসে, ঢাকা শহরের মতো জায়গায় যারা থাকেন বাসে বসে আছেন, এ নাই জানালার পাশে না, জানালার ওই সাইডে বসে থাকলে সেন্টারের দিকে জানালা দিলে মোবাইল নিয়ে টান দিবে। তো বসে আছেন, মনে হলো যে মোবাইল টিপতেছি, ফেসবুক না চাইলে একটা ওয়েবসাইটে অ্যাকাউন্টিং এর বা ফিনান্সের ওয়েবসাইট ইয়া দেখি, অবজেক্টিভ দেখি, মানে এমসিকিউ কোশ্চেন দেখি, এগুলো করা মানে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কাজে দেবে। আর টিচাররা কিন্তু প্রায় সময় ওয়েবসাইট থেকে প্রশ্ন কপি করে। ঠিক আছে তাহলে, যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ওয়েবসাইট যারা থেকে পরবর্তীতে ক্লাস, জি জি প্লিজ বলেন, কথা বুঝি নাই। স্যার ওয়েবসাইট যে মানে মানে কোনটা কোনটা দেখবো ওয়েবসাইট, আমি কিভাবে ওয়েবসাইটে তো অনেক আছে, বুঝতে এক্সাম প্যারেডা দেখেন, অনেক ওয়েবসাইট আছে এখন, কোন এর মধ্যে এক্সাম প্যারেডা বেশি প্রসিদ্ধ, এক্সাম প্যারেডা আমি গ্রুপে দিয়ে দিব নি। আর হচ্ছে যে আরো ইন্ডিয়া বিক্স এখন আর বেশি প্রশ্ন করে না, এক্সাম প্যারেডা বেশি। আচ্ছা। ঠিক আছে তাহলে, আপনারা যারা ছিলেন ক্লাসে যুক্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তী ক্লাস রেকর্ডটা দেখবেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে কাজগুলো হচ্ছে যে টাইমলি যখন ক্লাসে লাইভ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে হচ্ছে ক্লাস আপনার অ্যাটেন্ডেন্স যদি বেশি থাকে সেক্ষেত্রে ক্লাসও প্রাণবন্ত হয়, এবং আমার ক্লাস করতে ভালো লাগে। বা কোনো কিছু হয়তো বা পড়াচ্ছি, জিজ্ঞেস করতে মন চাইলে আপনি জিজ্ঞেস করতে পারতেছেন, যেটা হচ্ছে রেকর্ড ক্লাস দেখে এটা সম্ভব না। সুতরাং পরবর্তীতে ক্লাসটা যারা দেখবেন, আপনারা চেষ্টা করবেন লাইভ ক্লাসটা করার। আপনারা যারা ছিলেন ধন্যবাদ সবাইকে, আমরা রেগুলার শিডিউল অনুযায়ী ক্লাস নিব ইনশাল্লাহ।